শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমাদের নেটওয়ার্কজনিত কারণে একটু সমস্যা ছিল, এই জন্য আমরা ক্লাসটা পুরোপুরি শেষ করতে পারিনি। তারপরে আমাদের আরেকজন সহকর্মী আছেন, হাফিজ স্যার, উনি গত ক্লাসে তোমাদেরকে জারণ বিজারণ পড়াইছে, নিশ্চয়ই ভালো করে বুঝছো, অনেক সুন্দর করে পড়াইছেন স্যার। আজকে আমি একটা নতুন অধ্যায় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, জৈব রসায়ন। খেয়াল করো তোমরা, জৈব রসায়ন, রসায়নের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এটা, জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। তো প্রথমেই আমরা জানি যে পৃথিবীতে যত যৌগ আছে সবগুলা যৌগকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে জৈব যৌগ, হচ্ছে অজৈব যৌগ। প্রথমত আমরা জানি জৈব যৌগ কাকে বলে। জৈব যৌগ হচ্ছে যে সকল যৌগ কার্বন, শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, ওই সকল যৌগকে বলা হয় জৈব যৌগ। খেয়াল করো কথাটা, শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগগুলিকে বলা হয় জৈব যৌগ। তবে জৈব যৌগে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ক্লোরিন ইত্যাদি মৌল থাকতে পারে, ফ্লোরিন ইত্যাদি মৌল থাকতে পারে। খেয়াল করো কথাটা, যে সকল যৌগ শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, সেই সকল যৌগকে বলা হয় জৈব যৌগ। আর জৈব যৌগে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ক্লোরিন, ফ্লোরিন ইত্যাদি মৌল থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তবে কার্বন এবং হাইড্রোজেন অবশ্যই থাকতে হবে, তাহলে এটা হবে জৈব যৌগ। আমরা জৈব যৌগ কাকে বলে জানলাম। এখন রসায়নের যে শাখায় শুধুমাত্র জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয়, রসায়নের সেই শাখাটাকে বলা হয় জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। কথাটা খেয়াল করো, রসায়নের যে শাখায় শুধুমাত্র জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয়, রসায়নের সেই শাখাটাকে বলা হয় জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। তাহলে আমরা জানলাম জৈব রসায়ন কাকে বলে। জৈব রসায়নের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেটি আগে জেনে নাও। যে পৃথিবীতে প্রথম দিকে বিজ্ঞানীদের ধারণা ছিল যে জৈব যৌগগুলা মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়, এগুলা গড গিফটেড, অর্থাৎ এগুলা উদ্ভিদ দেহে অথবা প্রাণী দেহে এগুলোর অস্তিত্ব পাওয়া যায়, মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। এটা বলছিল কথাটা বিজ্ঞানী বার্জেলিয়াস। পরবর্তীতে বিজ্ঞানী বার্জেলিয়াসের ছাত্র ফ্রেডরিক উলার পৃথিবীর প্রথম জৈব যৌগ আবিষ্কার করেন। কিভাবে? সে ল্যাবরেটরিতে অ্যামোনিয়াম সায়ানাইড নামক একটা যৌগকে তাপ দিছে। তাপ দেওয়ার পরে এটা ইউরিয়া নামক একটা যৌগ তৈরি হয়েছে। এইটাই পৃথিবীর প্রথম জৈব যৌগ। কোনটা? ইউরিয়া। খেয়াল রাখো কথাটা, যে অ্যামোনিয়াম সায়ানাইডকে ল্যাবরেটরিতে যখন তাপ দেওয়া হয়েছে, তখন এই ইউরিয়া নামক একটা যৌগ তৈরি হয়েছে, যেটা পৃথিবীর প্রথম জৈব যৌগ। এটা হলো জৈব যৌগ সৃষ্টির ইতিহাসটা, যেটা হলো বলা হয় প্রাণ শক্তি মতবাদ। তোমাদের বইয়ে প্রথমে আছে, তোমরা এটা একটু পড়বে, দেখবে। আমি বলবো যে আর বাকি যত যৌগ আছে সব অজৈব যৌগ। তাহলে অজৈব যৌগ তাহলে কোনগুলা? যে যৌগগুলা কার্বন এবং হাইড্রোজেন ছাড়া বাকি যে সকল যৌগ আছে সেগুলো হচ্ছে অজৈব যৌগ। শুধুমাত্র আমরা জৈব যৌগের সংজ্ঞাটা মনে রাখলে অজৈব যৌগের সংজ্ঞাটা আমরা সহজেই বুঝতে পারবো। শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন গঠিত যৌগগুলোকে বলা হয় জৈব যৌগ। তবে জৈব যৌগে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও অন্যান্য মৌল, যেমন কার্বন ছাড়া, হাইড্রোজেন ছাড়া থাকতে পারে কি কি মৌলগুলো? নাইট্রোজেন, সালফার ইত্যাদি মৌল থাকতে পারে, অক্সিজেন ইত্যাদি মৌল থাকতে পারে। এখন পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা বেশি না অজৈব যৌগের সংখ্যা বেশি, এটা নিয়ে একটা কথা আছে। দেখা গেছে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি।
অজৈব যৌগ যদি 1,00,000 হয় তাহলে জৈব যৌগের সংখ্যা হয় 80 লক্ষ, এরকম কথা বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন? জৈব যৌগের প্রধান মৌল হচ্ছে কার্বন। এই কার্বনের কিছু বৈশিষ্ট্যের কারণে জৈব যৌগের সংখ্যা এত বেশি, সেটা আমরা দেখব। এর মধ্যে একটা শব্দ আছে তোমাদের, কেটিনেশন। আমরা জানবো কেটিনেশনটা কি। কেটিনেশন হচ্ছে যে সকল মৌল নিজেরা নিজেদের সাথে যুক্ত হয়ে লম্বা শিকল গঠন করতে পারে, তাদের এই ধর্মটাকে বলা হয় কেটিনেশন ধর্ম। এই সবগুলো মৌলের এই ধর্মটা নাই, যেমন আমাদের আলোচ্য কার্বনের এই ধর্মটা আছে। কার্বন একটার পর একটা যুক্ত হয়ে লম্বা শিকল গঠন করতে পারে, কার্বনের এই ধর্মটাকে বলা হয় কেটিনেশন ধর্ম। অন্যান্য কিছু মৌলের এই ধর্মটা আছে, যেমন ফসফরাস। ফসফরাসের এই ধর্মটা আছে, ফসফরাস 4টা ফসফরাস একত্রে যুক্ত হতে পারে। আবার সালফারের এই ধর্মটা আছে, কেটিনেশন ধর্মটা, 8টা সালফার একত্রে যুক্ত হতে পারে। আর সবচেয়ে বেশি কেটিনেশন ধর্মটা হচ্ছে আমাদের আলোচ্য কার্বনের, যেটা জৈব যৌগের প্রধান মৌল। এই কার্বনের এই কেটিনেশন ধর্মটা থাকার কারণেই পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা এত বেশি। কিভাবে? যেহেতু একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়ে আরেকটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়ে লম্বা শিকল গঠন করতে পারে, এই জন্য জৈব যৌগের সংখ্যা এত বেশি। আরেকটা কারণ হচ্ছে কার্বনের যোজনী 4, অর্থাৎ কার্বনের চতুর্যুজতা। এই কার্বনের চতুর্যুজতা হচ্ছে জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার আরেকটা কারণ। কিরকম? কার্বন জৈব যৌগে সবসময় মনে রাখবা কার্বনের যোজনী 4। আমরা এমনিতে জানি কার্বনের যোজনী 2টা, অর্থাৎ কার্বন একটা পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌল। কার্বনের যোজনী 2 হয় 4 হয়, কিন্তু জৈব যৌগে সবসময় কার্বনের যোজনী 4 মনে রাখবো। জৈব যৌগে কখনো কার্বন 2 যোজনী ব্যবহার করে না, সবসময় 4 যোজনী ব্যবহার করে। তাহলে যেহেতু জৈব যৌগে কার্বনের যোজনী সবসময় 4, এই জন্য কার্বন একটা কার্বন আরো 3টা কার্বনের সাথে যুক্ত হতে পারে, এই জন্য জৈব যৌগের সংখ্যা এত বেশি। অর্থাৎ তাহলে জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার আমরা 2টা কারণ জানলাম। একটা হচ্ছে জৈব যৌগের প্রধান মৌল কার্বনের কেটিনেশন ধর্মটা, আরেকটা হচ্ছে জৈব যৌগে কার্বনের চতুর্যুজতা। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে সমানুতা ধর্ম। সমানুতাটাকে আমরা একটু পরে আর একটু ভালো করে জানবো। তাহলে 3টা কারণে আমাদের পরে আসতেছে টপিক সমানুতা কি। 3টা কারণে আমরা দেখতেছি জৈব যৌগের সংখ্যা এত বেশি। একটা কারণ হচ্ছে কার্বনের কেটিনেশন ধর্ম থাকার কারণে জৈব যৌগের সংখ্যা পৃথিবীতে এত বেশি। আরেকটা কারণ হচ্ছে কার্বনের চতুর্যুজতা, এটার কারণেও জৈব যৌগের সংখ্যা এত বেশি হয়। আরেকটা কারণ হচ্ছে সমানুতা, অর্থাৎ জৈব যৌগের সমানুতা ধর্ম আছে, যেটা অজৈব যৌগের নাই, এজন্য জৈব যৌগের সংখ্যা এত বেশি হওয়ার কারণ। এখন আমরা দেখব যে জৈব যৌগের শ্রেণীবিভাগ। এটা খুব গুরুত্বপূর্ণ, জৈব যৌগের শ্রেণীবিভাগ। যেহেতু পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা এত বেশি, সেজন্য জৈব যৌগগুলোকে মনে রাখার জন্য এটাকে শ্রেণীবিভাগ করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে জৈব যৌগগুলোকে। আমরা সেটা দিব। জৈব যৌগকে প্রথমত 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মুক্ত শিকল, আরেকটা হলো বদ্ধ শিকল। খেয়াল রাখো কথাটা, যে জৈব যৌগকে প্রথমত 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুক্ত শিকল জৈব যৌগ, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল বা চাক্রিক জৈব যৌগ। মুক্ত শিকলের আর একটা নাম আছে, সেটা হচ্ছে এলিফ্যাটিক বা মুক্ত শিকল, আর এটা হচ্ছে চাক্রিক বা বদ্ধ শিকল। প্রথমত আমরা জানি মুক্ত শিকল বা এলিফ্যাটিক জৈব যৌগগুলি কারা। যে সকল জৈব যৌগে প্রান্তীয় কার্বনগুলি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে বলা হয় মুক্ত শিকল বা এলিফ্যাটিক জৈব যৌগ। যেরকম আমরা যদি দেখি CH3, CH2,
CH3 ইত্যাদি। এরা হচ্ছে মুক্ত শিকল, যেমন ইথেন, অর্থাৎ প্রান্তীয় কার্বনগুলি মুক্ত, একটার সাথে আরেকটা যুক্ত না, এই ধরনের যদি থাকে তাহলে আমরা এদেরকে বলি মুক্ত শিকল জৈব যৌগ। মুক্ত শিকল জৈব যৌগ আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত মুক্ত শিকল জৈব যৌগগুলি কারা? যাদের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে, যাদের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে, যেমন মিথেন, ইথেন ইত্যাদি। এরা হচ্ছে প্রোপেন, বিউটেন ইত্যাদি হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল, অর্থাৎ এদের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে। আর অসম্পৃক্ত মুক্ত শিকল হচ্ছে যাদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, এরা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল জৈব যৌগ। তা আমি আবার বলতেছি, জৈব যৌগকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক বা মুক্ত শিকল, আর একটা হচ্ছে চাক্রিক বা বদ্ধ শিকল। অ্যালিফ্যাটিক বা মুক্ত শিকল জৈব যৌগ কারা? যে সকল জৈব যৌগের প্রান্তীয় কার্বনগুলি মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ একটার পর একটা যুক্ত হইতে থাকে, এবং এদেরকে বলা হয় মুক্ত শিকল জৈব যৌগ। আর মুক্ত শিকল জৈব যৌগকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যে সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত কারা? যে সকল জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাদেরকে আমরা বলি সম্পৃক্ত মুক্ত শিকল। আর যে সকল জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাদেরকে আমরা বলি অসম্পৃক্ত মুক্ত শিকল জৈব যৌগ। ঠিক আছে, এখন আমরা যাব চাক্রিক বা বদ্ধ শিকল জৈব যৌগ। যে সকল জৈব যৌগের মধ্যে প্রান্তীয় কার্বনগুলি যুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ মুক্ত অবস্থায় থাকে না, বা একটা চক্র গঠন করে, তাদেরকে আমরা বলি চাক্রিক বা বদ্ধ শিকল জৈব যৌগ। যেমন এই যৌগটা দেখো, আবার আছে চাক্রিক বা বদ্ধ শিকল যৌগ। যে সকল জৈব যৌগের প্রান্তীয় কার্বনগুলি যুক্ত অবস্থায় থাকে, দেখো প্রান্তীয় কার্বনগুলি একটার সাথে আরেকটা যুক্ত অবস্থায় আছে, এদেরকে বলা হয় মুক্ত শিকল বা চাক্রিক জৈব যৌগ। এই মুক্ত শিকল এবং চাক্রিক জৈব যৌগ আবার দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। ঠিকই, একটা হচ্ছে সুষম চাক্রিক, আর একটা হচ্ছে বিষম চাক্রিক। সুষম চাক্রিক কারা? যদি চক্রের মধ্যে শুধুমাত্র কার্বন থাকে, চক্রটার মধ্যে যেমন এই যৌগগুলো বেনজিন, সাইক্লোপ্রোপেন, এই যৌগটার নাম সাইক্লোপ্রোপেন। আমি সিম্পল ভাবে বলতেছি, বোঝার চেষ্টা করো। যে চাক্রিক যৌগগুলো হচ্ছে কোনগুলো? যেগুলোর মধ্যে কার্বন কার্বন প্রান্তীয় কার্বনগুলো মুক্ত অবস্থায় থাকে না, অর্থাৎ যুক্ত অবস্থায় থাকে, এদেরকে আমরা বলি চাক্রিক বা বদ্ধ শিকল। চাক্রিক বা বদ্ধ শিকল জৈব যৌগ আবার দুই প্রকার, একটা হলো সুষম চাক্রিক আর একটা হচ্ছে বিষম চাক্রিক। সুষম চাক্রিক কারা? যেগুলো হচ্ছে চক্রের মধ্যে শুধুমাত্র কার্বন থাকবে, যেমন বেনজিন। এই চক্রটার মধ্যে শুধুমাত্র দেখো কার্বন কার্বন বন্ধন আছে, এরা হচ্ছে সুষম চাক্রিক, অর্থাৎ চক্রটার মধ্যে যে পিলারগুলা থাকবে, কর্নারগুলা থাকবে, এগুলাতে শুধুমাত্র কার্বন থাকবে, সেই জন্য এটাকে বলা হয় সুষম চাক্রিক। আর বিষম চাক্রিকটা হচ্ছে চক্রের মধ্যে কার্বন ছাড়া অন্য কোনো মৌল থাকতে পারে, যেমন এই যৌগটা, এই যৌগটার নাম হচ্ছে পিরিডিন। দেখো খেয়াল করো যে চক্রটার মধ্যে কার্বন ছাড়াও ভিন্ন জাতের একটা মৌল আছে, সেই মৌলটার নাম নাইট্রোজেন, এবং এই যৌগটা হচ্ছে পিরিডিন, এটা হলো বেনজিন। তাহলে দেখো চাক্রিক যৌগ দুই প্রকার, সেটা হচ্ছে কি সুষম চাক্রিক, বিষম চাক্রিক, বা এটাকে বলা হয়
হ্যাটারোসাইক্লিক। বিষমচাক্রিকের আরেকটা নাম হচ্ছে হ্যাটারোসাইক্লিক, বা হ্যাটারো কথা হলো ভিন্ন একটা মৌল থাকবে। এই হচ্ছে মোটামুটি জৈব যৌগের শ্রেণী বিভাগ। তোমাদের বইয়ে ছকটা করে সহ দেয়া আছে, তোমরা একটু উদাহরণগুলো দেখবে, না বুঝলে বলবে, আবার চেষ্টা করবো আমরা বোঝানোর জন্য। এখন আমরা অন্য একটা টপিকসে যাই, সেটা হলো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হাইড্রোকার্বন হচ্ছে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। এখানে অন্য কোনো মৌল থাকবে না। খেয়াল করো, শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। যেমন ধরো মিথেন, ইথেন, এই যৌগগুলো হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের একটা শ্রেণী বিভাগ আছে। হাইড্রোকার্বনকেও দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো কারা? যে সকল হাইড্রোকার্বনের মধ্যে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন থাকে, এরা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। প্রথমে তো আমরা জানলাম হাইড্রোকার্বন কাকে বলে। শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যে সকল জৈব যৌগে কার্বন কার্বন একক বন্ধন থাকে এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলি হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, সেই যৌগগুলোকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। কথাটা খেয়াল করো, যে সকল জৈব যৌগে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন থাকে এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলি হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, সেই সকল যৌগগুলিকে আমরা বলি সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলি হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন দুইটাই থাকতে পারে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলি হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, তাদেরকে আমরা বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা গেল হাইড্রোকার্বনের কথা। এখন আমরা আসবো, খেয়াল করো, আমি প্রথমে কি বলছি, জৈব যৌগ কাকে বলে, জৈব রসায়ন কাকে বলে। জৈব যৌগের প্রাচুর্যতার বা জৈব যৌগ এত বেশি হওয়ার কারণ কি, তারপরে আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগটা একটু দেখলাম, এরপরে আমরা দেখলাম হাইড্রোকার্বন কাকে বলে, হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগটাও দেখলাম। এখন আমরা দুইটা সংজ্ঞা করব, একটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, আরেকটা করবো আমরা কার্যকরী মূলক। এই দুইটা জিনিস ভালো বুঝলে জৈব যৌগের নামকরণটা বুঝতে তোমাদের সহজ হবে। তো প্রথমে তো আমরা জানি সমগোত্রীয় শ্রেণী কাকে বলে। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে, লেখাটা দেখা যাচ্ছে কিনা খেয়াল করো, আমি আরেকটু নিচে লিখি। সমগোত্রীয় শ্রেণী, প্রথমে আমরা জানি সমগোত্রীয় শ্রেণী কাকে বলে। সমগোত্রীয় শ্রেণী, সমগোত্র মানে একই গোত্রের অন্তর্ভুক্ত। সংজ্ঞাটা এরকম, যে সকল জৈব যৌগ একই উপাদান দ্বারা গঠিত, যে সকল জৈব যৌগ একই উপাদান দ্বারা গঠিত, যাদেরকে একই নিয়মে
প্রস্তুত করা যায়। 3 নম্বর কথা হচ্ছে যাদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। চার নম্বর কথাটা হচ্ছে যাদের ভৌত রাসায়নিক ধর্ম একই রকম। পাঁচ নম্বর কথাটা হচ্ছে যাদেরকে আণবিক ওজনের উচ্চ ক্রম অনুসারে সাজাইলে দুটি পাশাপাশি সদস্যের মধ্যে CH2 মূলকের ব্যবধান থাকে। তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। দেখো সংজ্ঞাটা একটু ভালো করে খেয়াল করো। যে সকল জৈব যৌগ একই উপাদান দ্বারা গঠিত, অর্থাৎ অনুরূপ উপাদান দ্বারা গঠিত, লেখাটা দেখা যায় কিনা তোমাদের, এখন দেখা যায় কিনা খেয়াল করো, সংজ্ঞাটা খেয়াল করো। যে সকল জৈব যৌগ একই উপাদান দ্বারা গঠিত, অর্থাৎ অনুরূপ উপাদান দ্বারা গঠিত, যাদেরকে একই নিয়মে প্রস্তুত করা যায়, যাদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, যাদের ভৌত রাসায়নিক ধর্ম একই রকম, যাদেরকে আণবিক ওজনের উচ্চ ক্রম অনুসারে সাজাইলে দুটি পাশাপাশি সদস্যের মধ্যে CH2 মূলকের ব্যবধান থাকে, তাদেরকে আমরা বলি সমগোত্রীয় শ্রেণী। সংজ্ঞাটা লিখে নাও, প্রয়োজনে বইও আছে, তোমরা বইও দেখতে পারো। আমি এখন এটার এক্সাম্পল বা উদাহরণটা দিব, যে সমগোত্রীয় শ্রেণীর উদাহরণটা দিব। আমি একটা সমগোত্রীয় শ্রেণী লিখে, আমাদের বইয়ে অনেকগুলো সমগোত্রীয় শ্রেণী আছে, তো আমরা যদি লিখি ধরো অ্যালকেন, অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণীর নাম। আমরা যদি অ্যালকেনের সদস্যগুলা প্রথমে লিখি, ধরো অ্যালকেনের প্রথম সদস্যটা মিথেন, পরের সদস্যটা ধরো ইথেন, পরের সদস্যটা হচ্ছে প্রোপেন, এর পরের সদস্যটা হচ্ছে বিউটেন, এর পরের সদস্যটা হচ্ছে পেন্টেন, এরকম। তাহলে দেখো খেয়াল করো, একই উপাদান দ্বারা, যে সকল জৈব যৌগ একই উপাদান দ্বারা গঠিত, এই জৈব যৌগগুলা একই উপাদান দ্বারা গঠিত, অর্থাৎ অল আর এখানে কার্বন এন্ড হাইড্রোজেন, তাই না? সকল যৌগগুলা এখানে আছে কি কার্বন এবং হাইড্রোজেন। যে সকল, আমি বলতেছিলাম যে সকল জৈব যৌগ অনুরূপ উপাদান দ্বারা গঠিত এবং যাদেরকে একই নিয়মে প্রস্তুত করা যায়, এদেরকে একই নিয়মে প্রস্তুত করা যায়, এদের একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। অর্থাৎ এই অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংখ্যাটা হচ্ছে CnH2SN+2, অর্থাৎ n এর মান 1 বসাইলে এই সদস্যটা আসবে, n এর মান 2 বসাইলে এই সদস্যটা আসবে, n এর মান 3 বসাইলে এই সদস্যটা আসবে, এরকম। যে তাহলে প্রথম কথাটা হলো এরা একই উপাদান দ্বারা গঠিত, অর্থাৎ এদের সবাই কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। তারপরের কথাটা কি, যাদেরকে একই নিয়মে প্রস্তুত করা যায়, এদের প্রস্তুত প্রণালীটাও একই নিয়মে করা যায়। আর যাদেরকে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, এদের
অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংখ্যাটা হচ্ছে CnH2SN+2, অর্থাৎ এখানে n এর মান 1 বসালে এই সদস্যটা পাবো মিথেন, n এর মান 2 বসালে এই সদস্যটা পাবো ইথেন, n এর মান 3 বসালে ইথেন। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর কথাটা গেল। আমাদের 4 নম্বর কথাটা হচ্ছে এদের ভৌত ও রাসায়নিক ধর্ম পরীক্ষা করে দেখা গেছে যে একই রকম। 5 নম্বর কথাটা খেয়াল করো, যাদেরকে আণবিক ওজনের উচ্চ ক্রম অনুসারে সাজাইলে দুটি পাশাপাশি সদস্যের মধ্যে ডিফারেন্স থাকে হলো CH2, অর্থাৎ এই সদস্যটা এবং এই সদস্যটা দুজনের মধ্যে ডিফারেন্স হলো CH2। এই সদস্যটা এবং এই সদস্যটা এদের মধ্যে ডিফারেন্স হলো CH2। এই সদস্যটা এবং এই সদস্যটার মধ্যে ডিফারেন্স হলো CH2। অর্থাৎ দেখা গেছে এদেরকে যদি আণবিক ওজনের উচ্চ ক্রম অনুসারে আমরা সাজাই, তাহলে দুটি পাশাপাশি সদস্যের মধ্যে CH2 মূলকের ব্যবধান থাকে। এই ধরনের বৈশিষ্ট্য যদি থাকে কোনো জৈব যৌগের মধ্যে, তাহলে আমরা তাদেরকে বলবো এরা একই গোত্রের অন্তর্ভুক্ত, অর্থাৎ এরা সমগোত্রীয় শ্রেণীর যৌগ, জৈব যৌগ। তাহলে নিশ্চয়ই সমগোত্রীয় শ্রেণীর বিষয়টা বুঝতে পারছো। আমি আবার বলতেছি, যে সকল জৈব যৌগ আমি পয়েন্ট করে লিখে দিচ্ছি বিষয়গুলো, একটা পয়েন্টের সাথে মিলাও যে একই উপাদান দ্বারা গঠিত বা অনুরূপ উপাদান দ্বারা গঠিত, এরা একই উপাদান দ্বারা গঠিত, ওলা কার্বন আর হাইড্রোজেন। তারপরে এদেরকে একই নিয়মে প্রস্তুত করা যায়, এদের নিয়ম প্রস্তুত প্রণালীটাও একই রকম। তারপরে দেখা গেছে যে এদের সাধারণ সংকেতটাও একই সাধারণ সংকেত দ্বারা সবাইকে প্রকাশ করা যায়। তারপরে এদের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি একই রকম। আর এদেরকে উচ্চক্রম আণবিক ওজনের উচ্চক্রম অনুসারে যদি আমরা সাজাই, তাহলে দুইটি পাশাপাশি সদস্যের মধ্যে CH2 মূলকের ব্যবধান থাকে। এদেরকে আমরা বলবো সমগোত্রীয় শ্রেণী, যাদের মধ্যে যে সকল জৈব যৌগের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে এদেরকে আমরা বলবো সমগোত্রীয় শ্রেণী। তোমাদের বইয়ে অনেকগুলো সমগোত্রীয় শ্রেণীর কথা বলা আছে, যেমন মিথেন অ্যালকেন আছে, অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, কিটোন আছে, এরকম অনেকগুলো সমগোত্রীয় শ্রেণী চার্ট করে দেয়া আছে। এগুলো একটু উদাহরণগুলো তোমরা বাসায় দেখবা। তাহলে এটা গেল সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞা এবং উদাহরণ। এখন আমরা আরেকটা কথা বলছিলাম, কার্যকরী মূলক। কার্যকরী মূলকটা কাকে বলে? যে সকল মূলক বা যৌগমূলক কোন জৈব যৌগে উপস্থিত থেকে ওই যৌগের সমস্ত ধর্মাবলী নিয়ন্ত্রণ করে, তাদেরকে বলা হয় কার্যকরী মূলক। আমি আবার বলতেছি কথাটা, যে সকল মূলক বা যৌগমূলক কোন জৈব যৌগে উপস্থিত থেকে ওই যৌগের সমস্ত ধর্মাবলী নিয়ন্ত্রণ করে, তাদেরকে বলা হয় কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। তোমাদের বইয়ে অনেকগুলো কার্যকরী মূলকের কথা বলা আছে, দেয়া আছে, দেখবা। কার্যকরী মূলকটা হচ্ছে এক একটা সমগোত্রীয় শ্রেণীর এক একটা কার্যকরী মূলক থাকে। প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর আলাদা আলাদা কার্যকরী মূলক আছে। যেমন আমরা যে সমগোত্রীয় শ্রেণীটার কথা বললাম অ্যালকেন, অ্যালকেনের কার্যকরী মূলকটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। কার্বন কার্বন একক বন্ধন হচ্ছে অ্যালকেনের কার্যকরী মূলক। আরেকটা সমগোত্রীয় শ্রেণী আছে অ্যালকিন, অ্যালকিনের কার্যকরী মূলকটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। তারপরে আছে অ্যালকাইন, অ্যালকাইনের কার্যকরী মূলকটা হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন। যেমন অ্যালকোহল, অ্যালকোহল একটা সমগোত্রীয় শ্রেণী আছে, অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলকটা হচ্ছে OH। যেমন অ্যালডিহাইড একটা সমগোত্রীয় শ্রেণী আছে, এইটার কার্যকরী মূলকটা হচ্ছে CHO। এরকম প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর আলাদা আলাদা কার্যকরী মূলক আছে। কার্যকরী মূলকের সংজ্ঞাটা কি পড়ছিলাম, যে সকল মূলক কোনো জৈব যৌগে উপস্থিত থেকে ওই যৌগের সমস্ত ধর্মাবলী নিয়ন্ত্রণ করে, এমনকি ওই যৌগের নামকরণও করা হয় ওই কার্যকরী মূলকের নাম অনুসারে, তাদেরকে বলা হয় কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। তোমাদের বইয়ে অনেকগুলো কার্যকরী মূলক দেওয়া আছে, এগুলো বাসায় প্র্যাকটিস করবা। এবং আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, অর্থাৎ জৈব যৌগ কাকে বলে, জৈব রসায়ন কাকে বলে, জৈব যৌগে পৃথিবীতে আসার ইতিহাসটা কি, তারপরে আমরা পড়লাম যে জৈব যৌগের সংখ্যা অজৈব যৌগের চাইতে এত বেশি কেন, আর জৈব যৌগের অজৈব যৌগের একটা পার্থক্য আছে, এটা দেখলেও আরো ক্লিয়ার হবে। তারপরে আমরা বললাম জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন, এখানে আমরা তিনটা কথা বলছিলাম, একটা হলো ক্যাটিনেশন ধর্ম, আরেকটা কি বলছিলাম যে সমানুতা একটা বলছিলাম, আর কার্বনের চতুর্যুজতা। এই তিনটা কারণে জৈব যৌগের সংখ্যা এত বেশি হয়, এটাই জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। তারপরে আমরা দেখলাম জৈব যৌগের শ্রেণী বিভাগটা, জৈব যৌগের শ্রেণী বিভাগের পরে আমরা দুইটা সংজ্ঞা পড়লাম, একটা হলো কার্যকরী মূলক আর একটা কি সমগোত্রীয় শ্রেণী।
সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরীমূলক এই দুইটা বিষয় একটু ভালো করে বোঝার চেষ্টা করবো। আমরা নেক্সট দিন জৈব যৌগের নামকরণ নিয়ে কথা বলবো। এই পর্যন্ত যদি পড়ে আসো তাহলে আমরা নামকরণটা বুঝাইতে আমাদের সহজ হবে, তোমরা সহজে বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্তই, অল্প একটু পড়া দিলাম, এটা একটু বাসায় ক্লিয়ার করবা। নেক্সট ক্লাসে আমরা জৈব যৌগের নামকরণ করব। আর এই আজকের যে টপিকসগুলো পড়া হয়েছে এইগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা অথবা ফোন করবো, আমি বলে দেবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।